আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের ভিডিওর ফার্স্ট পার্টটা এর আগে আমি পাবলিক করেছি, তাই যারা ফার্স্ট পার্ট দেখে ফেলেছো তারা ভিডিওটা টেনে একটু সামনে গিয়ে সেকেন্ড পার্টটা দেখে নিও। আর যারা ফার্স্ট পার্ট দেখোনি তাদের জন্য পুরো ভিডিওটাই আমি আবার আপলোড করলাম। তো আজকে ভিডিওর শুরুতে আর কিছুই বলবো না, শুধু বলবো প্লিজ তোমরা সবাই এই ভিডিওটা একটু বেশি দেখার চেষ্টা করো, এতে করে আমার ভিডিওর রিচটা একটু ভালো হবে। তা না হলে ভিডিওর রিচ অনেক বেশি কমে যায়, আর এত পরিশ্রম করে ভিডিও বানানোর পর যদি রিচ না থাকে তখন অনেক বেশি কষ্ট লাগে। তাহলে চলো আর তোমাদের অপেক্ষা না করিয়ে ভিডিও শুরু করি। গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা মীরাকে দেখতে পাই। আমাদের মীরা মডেল হওয়ার পাশাপাশি অনেক বড় সুপারস্টার। আজকে মীরা যখন কোথাও যাচ্ছিল তখন মীরার অ্যাসিস্ট্যান্ট মীরাকে একটি হ্যান্ডশেক ব্যান্ডের লিপস্টিক দেখিয়ে বলে, প্রেসিডেন্ট জিন এগুলো আপনাকে প্রমোট করতে বলেছে। কিন্তু মীরা তাকে না করে দেয়, কারণ তার নাকি এই লিপস্টিকের শেডগুলো একদমই পছন্দ হয়নি। তারপর মীরা যখন গাড়ি থেকে বাইরে বের হয় তখন তো সবাই মিলে তাকে ঘিরে ফেলে আর ছবি তুলতে শুরু করে দেয়। মীরাও এবার ঢঙ্গি মেয়ের মতো একটু ঢং দেখিয়ে পোজ দিতে থাকে। যাই হোক, এর পরের সিন আমরা দেখতে পাই মীরা যখন বাসায় ফিরে আসে তখন সে তার ফেস থেকে সমস্ত মেকআপ তুলে ফেলে। আর এই অবস্থায় যদি মীরার কোনো ফ্যান তাকে দেখে ফেলে তাহলে কেউই তাকে চিনতে পারবে না। আসলে মীরা বাইরে গেলে যতটা নিজেকে ফিটফাট করে নেয়, বাসায় এসে পুরোই উল্টা। তাকে দেখে চিনার কোনো উপায় থাকে না যে এটা সুপারস্টার মীরা। তখনই প্রেসিডেন্ট জিন তাকে কল করে, আর এই প্রেসিডেন্ট জিন হলো মীরার বস। তবে বস হলো তার সাথে মীরার খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। এখানে প্রেসিডেন্ট জিন মীরাকে তৈরি হয়ে নিতে বলে, কারণ কাল তাদেরকে গ্রিন হাউস কলেজে একটি শুটের জন্য যেতে হবে। মীরা বলে ঠিক আছে, আমি প্রিপারেশন নিয়ে রাখবো। এদিকে আমরা আমাদের হ্যান্ডসাম হট নায়ক জ্যাংকে দেখতে পাই। জ্যাং তো ফরেন থেকে পড়াশোনা করে দেশে ফিরেছিল, আর দেশে ফেরার সাথে সাথে সে জঙ্গলে এসেছিল ক্যাম্পিং এর জন্য। আর এখানে আমরা জানতে পারি জ্যাং হচ্ছে ওই গ্রিন হাউস কলেজের একজন প্রফেসর। পরের দিন মীরা ওই গ্রিন হাউস কলেজে শুটিং এর জন্য চলে আসে। সেখানে সবকিছু তাকে বুঝিয়ে দেওয়া হয় যে প্রথমে সে একটি ছেলেকে গিয়ে হাই বলবে, আর ওই ছেলেটা তাকে পাত্তা দিবে না। তারপর যখনই সে ওই ব্র্যান্ডের লিপস্টিক পরে ওই ছেলেকে হাই বলবে তখন ওই ছেলেটা মীরাকে দেখে পুরা ফিদা হয়ে যাবে। মূলত এটা ছিল লিপস্টিক ব্র্যান্ডের প্রমোশনের একটা শুট। যাই হোক, মীরা যখন এখানে গিয়ে পৌঁছায় তখন সে একটা ছেলেকে দেখতে পায়, আর এখানে ছেলেটাকে দেখে মীরা মনে করে এই ছেলেটা হয়তো শুটের জন্য এখানে এসেছে, কারণ মীরাকে বলা হয়েছিল ওই ছেলেটি ঠিক এরকমই একটা শার্ট পরে থাকবে। তারপর মীরা যখন সেখানে যায় তখন তো এই ছেলেটার মুখ দেখে সে একদম অবাক হয়ে যায়, আর আমরা দেখতে পাই এটা তো আমাদের জ্যাং ছিল। মীরা প্রথম দিক থেকে অবাক হলো, পরেও আর নিজেকে সামলে নেয় আর মনে করে শুটিং তো তাকে করতেই হবে। তাই মীরা তার স্ক্রিপ্ট অনুযায়ী সবকিছু করতে শুরু করে, কিন্তু এসব করতে গিয়ে মীরা ভুলবশত পিছনে থাকা সেলফে যে রিসার্চের জিনিসগুলো ছিল সবকিছু ফেলে দেয়। তখন তো জ্যাং তার দিকে খেয়াল না দিয়ে ওই রিসার্চের জিনিসগুলো দেখতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই তখন আবার কেউ একজন লুকিয়ে লুকিয়ে তাদের ভিডিও বানিয়ে নেয়। যাক, এখানে মীরা তখন জ্যাংকে বলে অত এই সেলফটা ফেলেনি, এমনকি ওই সেলফটা সে টাচ পর্যন্ত করেনি। সে আরো বলে জ্যাংয়ের যত ক্ষতি হয়েছে সবকিছু সে ক্ষতিপূরণ দিয়ে দিবে। এই কথা শুনে জ্যাং তো মীরার উপর আরো বেশি রেগে যায় আর মনে করে মীরা হয়তো তাকে টাকার গরম দেখাচ্ছে। তবে মীরা জ্যাংয়ের ভুল ধারণাটা ভাঙতে চায় আর বলে সে এমন কিছু মিন করতে চায়নি, সে তো শুধুমাত্র ক্ষতিপূরণই দিতে চায়। তারপর মীরা জ্যাংকে আজকে লাঞ্চের জন্য অফার করে আর বলে আমরা দুজন তো একে অপরকে চিনি, আমরা তো কলেজে একসাথেই পড়তাম। তবে জ্যাং তাকে থামিয়ে বলে আমি তোমাকে চিনি না। এমনকি ঝ্যাং তো মীরাকে অনেকগুলো কথা শুনিয়ে বলে সে যেন তার সাথে আর কখনোই কথা বলতে না আসে। এতে মীরা অনেকটাই কষ্ট পায়। যাই হোক, এবার মীরা যখন বাইরে বের হয়
তখন সে দেখতে পায় প্রেসিডেন্ট জিন এখানে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে। প্রেসিডেন্ট জিন তখন মীরাকে দেখে কিছু একটা ইশারা করে। এতে মীরা তখন প্রেসিডেন্ট জিনের কাছে যায় আর তার মাথায় একটি চড় মারে, যেটা দেখে তার সাথে থাকা মেয়েটি জিজ্ঞাসা করে এটা আবার কে। উত্তরে প্রেসিডেন্ট জিন বলতেই যাবে যে এটা আমার গার্লফ্রেন্ড হয়, তখনই মীরা বলে ফেলে আমি তো তার স্টেপ মাদার। যেটা শুনে জিন তো পুরাই শকড। তারপর মীরা মেয়েটির কাছে ক্ষমা চায় আর বলে সরি, কিন্তু আমি জিনের সাথে তোমার বিয়ে দিতে পারবো না, কারণ জিনের তো আগে থেকে এঙ্গেজমেন্ট ঠিক করে আছে। মেয়েটাকে এ কথা বলে মীরা জিনকেও বলে মেয়েটার কাছে যেন সে ক্ষমা চায়। আর এবার কি আর করার, জিনও তখন বাধ্য হয়েই মেয়েটির কাছে ক্ষমা চায়। এদিকে মেয়েটা তো তখন অনেক বেশি রেগে যায় আর জিনকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটি চলে যাওয়ার পর জিন মীরাকে জিজ্ঞাসা করে তুমি গার্লফ্রেন্ডের জায়গায় স্টেপ মাদার কেন বললে। মীরা বলে কারণ তোমাকে একটু শিক্ষা দেওয়ার দরকার ছিল। তারপর মীরা যখন বাড়ি যাচ্ছিল তখনই তার কাছে তার মায়ের কল আসে। মীরার পরিবারের সবাই গ্রামে থাকতো আর তারা জানতো মীরা এই শহরে একজন টিচারের জব করে, কিন্তু মীরা তো আসলে ছিল একজন মডেল এবং সুপারস্টার, আর এই কথাটা তার পরিবারের কেউই জানতো না। এখানে মীরার মা মীরাকে বিয়ে করতে বলে, কিন্তু মীরা তার মাকে বলে দেয় আমি বিয়ে করতে পারবো না, কারণ আমার অলরেডি বয়ফ্রেন্ড রয়েছে। এটা শুনে মীরার বাবা তখন তাড়াতাড়ি মীরাকে জিজ্ঞাসা করে সে কে, কি করে, কোথায় থাকে। মীরার ভাইও তখন বলে তাহলে আমি খুব শীঘ্রই আমার দুলাভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। তাদের এসব কথা শুনে মীরা তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি সত্যি শহরে আসবে। মীরার ভাই বলে হ্যাঁ অবশ্যই আসবো, আমার তো আমার দুলাভাইয়ের সাথে দেখা করতেই হবে। মীরা তো এতে চিন্তায় পড়ে যায়, কারণ তার তো আসলে কোনো বয়ফ্রেন্ড ছিলই না। এবার জিন বলে ওঠে তাহলে এখন তোমাকেও আমার সাহায্য নিতে হবে। মীরা বলে মোটেই না, তুমি একদমই আমার বয়ফ্রেন্ড সাজার যোগ্য না। যাক, পরের দিন সকালবেলা আমরা মীরাকে একটি রেস্টুরেন্টে আসতে দেখি। মীরা এখানে নিজের অতীত জীবনের কিছু কথা ভাবছিল আর এখান থেকে সিনটা ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা দেখতে পাই মীরা এখানে নিজের বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছিল, কারণ আজকে তারা একসাথে ডেটে যাবে। তবে অনেক বেশি রাত হয়ে যাওয়ার পরও তার বয়ফ্রেন্ড আসে না। এর মধ্যে বৃষ্টিও পড়তে শুরু করে। তারপর মীরা যখন একটি রেস্টুরেন্টে যায় সেখানে তার বয়ফ্রেন্ডকে দেখতে পায়, সে তার বন্ধুদের সাথে ডিনার করছিল। আর এখানে আমরা দেখতে পাই মীরার বয়ফ্রেন্ড আর কেউ নয় বরং জ্যাংই ছিল। জ্যাংয়ের বন্ধু এখানে জ্যাংকে জিজ্ঞাসা করে আমি তো ভাবতাম যে তুমি মীরাকে পছন্দ করো, তাহলে কেন আজকে তার সাথে দেখা করতে গেলে না। জ্যাং তখন বলে ওই বোকা মেয়েটার সঙ্গে কে এবার রিলেশন রাখবে, আমি ওর সঙ্গে কোনো রিলেশনই রাখতে চাই না। যেটা শুনে মীরা তো অনেক বেশি কষ্ট পায়। এসব কিছু মনে পড়তেই মীরা তো জ্যাংয়ের উপর অনেক রেগে যায় আর বলে তার যেহেতু আবারও জ্যাংয়ের সাথে দেখা হয়ে গেল এই জন্য সে এবার তার প্রতিশোধ নিয়েই ছাড়বে। পরের সিনে আমরা জিনকে দেখতে পাই যে বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে কোথাও একটা যাচ্ছিল। তখনই সেখানে একটা মেয়ে চলে আসে আর বলে মনে হচ্ছে তোমার কাছে কোনো ছাতা নেই, তুমি আমারটা রেখে দিতে পারো। এই বলে মেয়েটা সেখান থেকে চলে যায়। এখানে জিন তো একদম অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। তখন সে দেখতে পায় মেয়েটি সেখানে নিজের ইয়ারফোনটা ফেলে গিয়েছে। পরে আমাদেরকে দেখানো হয় মেয়েটি আসলে মিরানের বেস্ট ফ্রেন্ড ছিল আর তার নাম ছিল তিয়ান। তিয়ান গ্রাম থেকে মীরার সাথে দেখা করতে শহরে এসেছিল। তিয়ানকে দেখে মীরা তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ শত হলো গ্রামের ছোটবেলার বান্ধবী বলে কথা। আর ছোটবেলার বান্ধবীর সাথে অনেকদিন পর দেখা হওয়ার ফিলিংসটা সত্যি অন্যরকম। আর এখানে তারা দুই বান্ধবী অনেক গল্প করতে থাকে। যাই হোক, পরের সিনে দেখা যায় মীরা তার প্রত্যেকটা প্রতিবেশীর ঘরে গিয়ে তাদেরকে কিছু ফল দিচ্ছিল নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য। তারপর মীরা যখন আরেকটি বাসার সামনে আসে তখন সেখান থেকে সে জ্যাংকে বের হয়ে আসতে দেখে। এটা দেখে মীরা বুঝতে পারে জ্যাংও তার প্রতিবেশী, তাই মীরা তাকেও আঙ্গুলগুলো নিতে বলে। তবে জ্যাং তো মীরাকে পাত্তাই দিচ্ছিল না। তখনই সেখানে মীরার একটি প্রতিবেশী মহিলা বেরিয়ে আসে আর মীরাকে জিজ্ঞাসা করে এটা কি তোমার বয়ফ্রেন্ড। মীরা তো হ্যাঁ বলে দেয়। এই কথা শুনে জ্যাং তো মীরার উপর অনেক বিরক্ত হয়ে তাড়াতাড়ি মীরাকে তার আঙ্গুলগুলো নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এইবার মীরাও অনেকটা মন খারাপ করে
তার আঙ্গুলগুলো নিয়ে চলে যায়। পরের দিন সকাল সকাল মীরা ক্যামেরা নিয়ে পাখিদের ভিডিও করতে চলে যায়। আসলে মীরার পাখির ডাক অনেক বেশি পছন্দ ছিল। তখনই সে দেখতে পায় সেখানে জ্যাংও আসে। মীরা তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে এখানে মেকআপ করে আসেনি। এই কারণে জ্যাং তাকে দেখে ফেলার আগে মীরা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু মীরার ক্যামেরার লেন্সটি তখনই সেখানে পড়ে যায়। এতে জ্যাং মীরাকে থামায় আর তাকে লেন্সটি ফিরিয়ে দেয়। এবার মীরা লেন্স নিয়ে তাড়াতাড়ি করে জ্যাংকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর মীরা বাসায় এসে সুন্দর করে মেকআপ করে নিজেকে একদম পরিপাটি করে নেয়। কিন্তু তখনই তার কাছে জিনের কল আসে। জিন মীরাকে বলে, তাড়াতাড়ি আমি তোমাকে যে ভিডিওটা পাঠিয়েছি সেটা দেখো। মীরা নিজের মোবাইলে দেখতে পায় যে ওই দিন গ্রিন হাউস কলেজে যে ঘটনাটি ঘটেছিল সেটা কেউ পাবলিক করে দিয়েছে, যার কারণে মীরার নামে সবাই আজেবাজে কথা বলতে শুরু করে দিয়েছে। ফলে মীরার রেপুটেশন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। এইসব দেখে মীরা জিনকে জিজ্ঞাসা করে যে এখন আমার কি করা উচিত। জিন মীরাকে বলে, আপাতত তুমি ঘর থেকে বাইরে বের হও না, বাকিটা আমি নিজেই সামলে নিব। কিন্তু এসব ঘটনার জন্য মীরার মনটা অনেক খারাপ হয়ে যায়। এই কারণে সে একসাথে অনেকগুলো খাবার অর্ডার করে আর সেগুলো খেয়ে নেয়। কিন্তু পরক্ষণে মীরার পেটে অনেক ব্যথা হতে শুরু করে দেয়। এই কারণে মীরা একটি ফার্মেসিতে যায় কিছু ওষুধ কেনার জন্য। তবে ওষুধ খাওয়ার পর মীরার তো মাথাটা অনেক বেশি ঘুরতে শুরু করে। এমন মনে হচ্ছিল যে মীরা অনেকটা ড্রিঙ্ক করেছে। এবার মীরা কোনো মতে নিজের বাসা অবধি চলে আসে আর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর দেখা যায় জ্যাং যখন নিজের রুমে এসে নিজের খাটের উপরে শুতে যাবে, তখন সে দেখতে পায় সেখানে কেউ একজন আছে, আর এটা ছিল মীরা। আসলে মীরা তো নিজের রুমের জায়গায় জ্যাংয়ের রুমে ভুল করে চলে এসেছিল। জ্যাং তখন মীরার পাশে সে ওষুধগুলো দেখতে পায় আর বুঝতে পারে মীরা ওই ওষুধগুলো খেয়েছে, আর এই ওষুধগুলো খেলে স্বাভাবিকভাবে সবারই নেশা হয়ে যায়। জ্যাং বুঝতে পারে যে মীরা এখন অনেকটা নেশার ঘরে আছে, তাই সে কোনো রকম কথা না বাড়িয়ে মীরাকে সেখানেই শুতে দেয় আর নিজে চলে যায় পাশের রুমে ঘুমানোর জন্য। তারপর জ্যাং রাতের বেলা নিজের কাজগুলো করতে থাকে। কিছুক্ষণ পরই জ্যাং শুনতে পায় মীরা জোরে জোরে চিৎকার করছে। এই কারণে জ্যাং মীরার রুমে আসে। এখানে মীরা তো ঘুম থেকে উঠে পড়েছিল আর বলছিল অন্যকে বমি পাচ্ছে। এই কথা শুনে জ্যাং তো তাড়াতাড়ি মীরার মুখ চেপে ধরে আর তাকে তাড়াতাড়ি করে বাথরুমে নিয়ে যেতে থাকে, কিন্তু মীরা সেখানে তার উপরেই বমি করে দেয়। তারপর জ্যাং মীরাকে আবারও শুয়ে দেয়। পরের দিন সকালবেলা মীরার যখন জ্ঞান ফিরে আসে, তখন সে জ্যাংয়ের কাছে ক্ষমা চায় আর বলে এরকম ভুল আর কোনো সময় হবে না। এটা বলে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় জিন মীরার কাছে কল করে বলে ওই ভিডিওটা পাবলিক হওয়ার সাথে সাথে জ্যাং অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছে। সবাই বলছে যে জ্যাং অনেক বেশি হ্যান্ডসাম, এমনকি অনেক বড় একটি ব্র্যান্ডের কোম্পানি জ্যাংয়ের সঙ্গে কাজ করতে চাইছে। তবে জ্যাং তাদের সবাইকে নিষেধ করে দিয়েছে। তখন মীরা বলে তার মানে যদি আমি জ্যাংকে রাজি করাতে পারি তাহলে আবারও আমার রেপুটেশন ভালো হওয়ার সুযোগ রয়েছে। জিন বলে হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ, তাই এখন তোমার কাজ হলো জ্যাংকে রাজি করানোর। এবার পরের দিন মীরা সুজা জ্যাংয়ের কলেজে চলে যায় আর সেখানে গিয়ে জ্যাংয়ের সঙ্গে সরাসরি ওই ব্র্যান্ডের হয়ে কাজ করার জন্য বলে। তবে জ্যাং তো সাথে সাথেই মীরাকে এ ব্যাপারে না বলে দেয়, কিন্তু মীরা কিছুতেই জ্যাংয়ের পিছু ছাড়ে না। মীরা সুজা জ্যাংয়ের ক্লাসে চলে আসে আর সেখানে বসে ক্লাস করতে শুরু করে দেয়। তবে বিভিন্নভাবে মীরা জ্যাংকে জ্বালাতে শুরু করে, এমনকি জ্যাং যেখানে যেখানে যায় মীরাও সেখানে সেখানে গিয়ে তাকে জ্বালাতে থাকে। এতে করে জ্যাং তো তার উপর অনেক বেশি বিরক্ত হয়, কিন্তু তারপরও সে মীরার শর্তে রাজি হয় না, যার ফলে মীরা হতাশ হয়ে যায়। তখনই মীরার সাথে জ্যাংয়ের সিনিয়র প্রফেসর লিয়ের দেখা হয়। দুজন এখানে একে অপরের সঙ্গে পরিচিত হয়। প্রফেসর লি তখন মীরাকে তাদের সঙ্গে লাঞ্চ করার জন্য অফার করে। এতে মীরাও রাজি হয়ে যায়, কারণ সেখানে জ্যাংও ছিল। তারপর প্রফেসর লি মীরাকে বলে সেদিন গ্রিন হাউসে যে ঘটনাটা ঘটেছিল সেটাতে তোমার কোনো দোষই ছিল না, কারণ ওই শেলফটা আগে থেকেই ভাঙা ছিল।
এখানে জ্যাং তো এই কথাটা শুনে বুঝতে পারে যে ওই দিন মীরার আসলে কোনো দোষ ছিল না, তাই মীরার জন্য জ্যাংয়ের একটু খারাপ লাগে। যাই হোক, লাঞ্চ শেষ হয়ে গেলে মীরা তো আবারও জ্যাংয়ের পিছন পিছন যেতে শুরু করে, আর অবশেষে জ্যাং এবার মীরার কথায় রাজি হয়ে যায়। কিন্তু তারপরও সে একটি শর্ত দেয়, আর সেটা হলো আর কখনোই মীরা কারোর সামনে জ্যাংকে নিজের বয়ফ্রেন্ড বলতে পারবে না। মীরাও এতে রাজি হয়ে যায়। পরের দিন মীরা আবারও জ্যাংয়ের সঙ্গে দেখা করতে চলে আসে। তবে তখনই মীরার কাছে তার মায়ের ভিডিও কল আসে আর বলে, আমি তোমার বয়ফ্রেন্ডকে এখনই দেখতে চাই। মীরা বলে, কিন্তু সে তো একজন প্রফেসর আর সে এখন কাজে অনেক ব্যস্ত আছে। মীরার মা বলে, আমরা তাকে দূর থেকেই দেখবো, তাকে কোনো ডিস্টার্ব করব না। এবার মীরা ভিডিও কলে জ্যাংকে দেখিয়ে দেয়। জ্যাংকে দেখে তো মীরার মা অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর মীরা ভিতরে চলে আসে আর জ্যাংকে বলে, যে ব্র্যান্ডের হয়ে তারা কাজ করবে তারা আজ সন্ধ্যা একটি পার্টি রেখেছে, তাই জ্যাংকেও সেখানে যেতে হবে। জ্যাং তো প্রথমে রাজি ছিল না, কিন্তু যেহেতু মীরাকে সে কথা দিয়েছিল যে সে যেভাবে বলবে সেভাবে সে কাজ করবে, এই কারণে পরের দিন সন্ধ্যাবেলা জ্যাংকেও মীরার সঙ্গে ওই পার্টিতে যেতে হয়। এখানে জ্যাংকে অনেক বেশি প্রিটি লাগছিল, যে কারণে সব মেয়েরাই জ্যাংয়ের উপরে লাইন মারতে শুরু করে দেয়। তবে তখনই সেখানে মেয়ে চলে আসে আর সবাইকে বলে জ্যাং তার বয়ফ্রেন্ড, তাই যেন তারা জ্যাংয়ের আশেপাশে না আসে। এইসব শুনে জ্যাং তো আবারও বিরক্ত হয় আর মীরাকে সেখানে রেখেই চলে যায়। জ্যাং সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে কি নামের একটি মেয়ে আসে আর সে মীরাকে খোঁচা দিয়ে কথা বলতে শুরু করে। এখানে সে বলে, তুমি তো দেখছি জ্যাংকে পটিয়ে নিয়েছো, এটা কিভাবে করলে? মীরা বলে, সেটা তোমার না জানলেও চলবে। এটা শুনে কি আবার রেগে গিয়ে মীরার ড্রেসের উপর ওয়াইন ফেলে দেয় আর সাথে নিজের ড্রেসও ফেলে দেয়। এবার কি বলতে শুরু করে, আমি না হয় ভুল করে তোমার গায়ে ওয়াইন ফেলে দিয়েছি, তাই বলে তুমি ইচ্ছে করে এভাবে আমার গায়ে ওয়াইন ফেলে দিবে? যেটা শুনে সবাই তো তখন মীরাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে শুরু করে দেয়। এতে মীরার অনেক বেশি খারাপ লাগে। তবে তখনই সেখানে জ্যাং চলে আসে আর জ্যাং দেখতে পায় মীরার হাতে যে ওয়াইনের গ্লাসটি আছে সে ওয়াইনের রং আর কিয়ের ড্রেসে লেগে থাকা ওয়াইনের রংটি সম্পূর্ণ আলাদা। তাই জ্যাং কি বলে, মনে হচ্ছে তোমার চোখে কোনো সমস্যা, সময় থাকতে চোখে ডাক্তার দেখিয়ে নাও, কারণ মীরার হাতে যে ওয়াইনটা রয়েছে সেটার রং তো তোমার ড্রেসে লেগে থাকা ওয়াইনের রঙের সাথে একদমই ম্যাচ করছে না, এর মানে তুমি মিথ্যা বলছো। আর এখন সবাই বুঝতে পারে যে কি আসলে মিথ্যাবাদী। যাই হোক, এবার জ্যাং মীরাকে নিয়ে এখান থেকে বেরিয়ে আসে। তারপর মীরা একা একা ওয়াশরুমের দিকে যেতে শুরু করে। তবে তখনই সেখানে মিস্টার নিং নামের একটা লোক এসে মীরার সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। মীরা তখন বাহানা দিয়ে সেখান থেকে ওয়াশরুমে চলে আসে আর নিজের সব মেকআপ তুলে নেয়। আর এবার যখন সে মেকআপ ছাড়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তখন তো মিস্টার নিং তাকে মেকআপ ছাড়া চিনতেই পারে না। যাই হোক, পার্টি শেষে মীরা যখন নিজের বাসায় আসে তখন সে দেখতে পায় জ্যাং নিজের ইনস্টা আইডি থেকে তার পিকে একটা লাইক দিয়েছে। এটা দেখে মীরা তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ জ্যাং কখনোই কোনো পিকচারে লাইক দেয় না। এবার মীরা খুব ভালো করে দেখে বুঝতে পারে এই পিকটা তো তাদের গ্রামের একটি জায়গার পিক, আর এই জায়গার পিক মীরার কাছে আরো অনেকগুলো আছে। এই কারণে মীরা এবার সেখানের একটা পিক নিয়ে জ্যাংকে সেন্ড করে। তবে এখানে কিন্তু মীরা নিজের ফেক আইডি দিয়ে জ্যাংকে মেসেজ করছিল। এদিকে জ্যাংকে দেখানো হয় জ্যাংয়ের কলিগদের কথা শুনে আমরা বুঝতে পারি জ্যাং আসলে ওই জায়গাটি নিয়ে রিসার্চ করছে, যেটা কিনা মীরাদের গ্রামই ছিল। তখনই জ্যাং মীরার দেওয়া মেসেজগুলো দেখতে পায়, যেখানে মীরা নিজেদের গ্রামের নামটাও বলে। এতে জ্যাং একটু খুশি হয়। পরে আমরা মীরাকে নিজেদের কোম্পানিতে কাজ করতে দেখি। তবে তখনই সেখানে মিস্টার নিং চলে আসে। মিস্টার নিং সেখানে এসে মীরার সঙ্গে আবারও ফ্লার্ট করার চেষ্টা করে এবং মীরার কাছে তার উইচ্যাট নাম্বারটা চায়। মীরা তো এখানে না চাইতো মিস্টার নিংকে নিজের উইচ্যাট নাম্বারটা দিতে হয়। মিস্টার ন্যাং এত অনেক খুশি হয়ে যায়। পরের সিনে দেখা যায় মীরা যখন বাসায় বসে লাইভ স্ট্রিম করছিল তখনই মিস্টার নিং তাকে মেসেজ করে। তবে মীরা তো মিস্টার নিংকে চিনতেই পারে না, কারণ সে তো মিস্টার নিং এর নাম্বারটা সেভ করিয়ে রাখেনি। পরের দিন মীরাকে আমরা একটি ক্যাফেতে বসে থাকতে দেখি। তখন সেখানে আবারও মিস্টার নিং আসে।
মিস্টার নিং এখানে মীরাকে জিজ্ঞাসা করে, কাল তুমি আমার মেসেজের একটাও রিপ্লাই দাওনি, কিন্তু কেন? মীরা এবার বাহানা দেখিয়ে সেখান থেকেও চলে যেতে শুরু করে। তবে মিস্টার নিং এবার রেগে যায় আর মীরার সঙ্গে জোর করতে থাকে। সে মীরার হাতটা অনেক জোরে চেপে ধরে। তখনই আবার জ্যাং সেখানে চলে আসে আর মিস্টার নিং এর হাতটা সরিয়ে বলে, আপনার সাহস হয় কি করে মীরার হাত ধরার? তবে মিস্টার নিং তো জ্যাং এর কথায় কোনো পাত্তাই দিচ্ছিল না। এতে জ্যাং তখন মিস্টার নিংকে বলে, আপনি যে এইভাবে একটি মেয়েকে ডিস্টার্ব করছেন তা কিন্তু সিসিটিভি ক্যামেরায় সব রেকর্ড হয়ে গিয়েছে, তাই বাঁচতে চাইলে এখান থেকে এখনই পালিয়ে যান। এই কথা শুনে এবার নিং একটু ভয় পেয়ে যায় আর সেখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়ে। এইদিকে জ্যাং আর মীরা নিজেদের বাসায় ফিরে আসে। মীরা এখানে জ্যাংকে বলে, আমি জানতাম না যে তুমি আমাকে এতটা কেয়ার করো। জ্যাং এটা শুনে একটু অস্বস্তি বোধ করে আর তাড়াতাড়ি কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে মীরা তখন অনেক সুইট ভাবে পিছন থেকে জ্যাংকে ধন্যবাদ জানায়। এর পরের সিনে দেখা যায় মীরা নিজের শুটের জন্য অনেক সুন্দর একটি ড্রেস পরে প্র্যাকটিস করছিল। এদিকে জ্যাং অনলাইনের মাধ্যমে মীরাদের গ্রামে 1 মাসের জন্য একটি হোটেল ভাড়া করে, কারণ খুব শীঘ্রই জ্যাংকে গিয়ে ওই গ্রামে থাকতে হবে। তখনই জ্যাং উপর থেকে পানির শব্দ শুনতে পায়। আসলে মীরা ভুল করে নিজের বাথরুমের ট্যাপটি অন করে রেখে চলে গিয়েছিল। জ্যাং এবার তাড়াতাড়ি মীরা রুমে যায়। জ্যাংকে দেখে মীরা তো বলতে শুরু করে, তুমি এখানে? আমাকে তুমি এত বেশি মিস করছিলে যে এত রাতে আমার বাসায় চলে আসতে হলো? এই কথা শুনে জ্যাং মীরাকে বলে, এখন মজা করার সময় না, তুমি তোমার বাথরুমের ট্যাপটি অন করে রেখেছো, যার কারণে আমার ঘরের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। এটা শুনে মীরা তাড়াতাড়ি বাথরুমে যায় আর ট্যাপটি বন্ধ করে। তবে এখানে মীরার জামাটা অনেকটাই ভিজে গিয়েছিল, এই কারণে সে জ্যাংয়ের কাছে সাহায্য চায়, কারণ ওর ড্রেসের চেনটা খুলতে পারছিল না। এবার জ্যাংকে তো না চাইতো মীরাকে সাহায্য করতে হয়। তারপর মীরা যখন জ্যাংয়ের বাসায় আসে তখন তো সে দেখতে পায় পানির কারণে জ্যাংয়ের বাসার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তার সাথে মীরা তো সেখানে টাকার কিছু চেকও দেখতে পায়, যেগুলো জ্যাং নিজের রিসার্চের জন্য লোন নিয়েছিল। এতে মীরা বুঝতে পারে জ্যাংয়ের হাতে আপাতত কোনো টাকা নেই। তাই মীরা তখন জ্যাংকে বলে, যেহেতু আমার কারণে তোমার বাড়ির আজ এই অবস্থা, তাই তোমার বাড়ি রিপেয়ার করার জন্য যত টাকা লাগবে সেটা আমি নিজে দিব। যদিও মীরার কাছেও তেমন কোনো টাকাই ছিল না। তখনই মীরাকে জিন বলে ওর জন্য একটি কাজ আছে, কিন্তু এই কাজটি করার জন্য মীরাকে তার নিজের গ্রামে গিয়ে থাকতে হবে, আর এই কাজটি করতে পারলে মীরা অনেকগুলো টাকা পাবে। যদিও মীরা এই কাজটা করতে চাইছিল না, কারণ এই কাজটা করতে গিয়ে সে তার পরিবারের কাছে ধরাও পড়ে যেতে পারে, কিন্তু যেহেতু এখন সে জ্যাংকে সাহায্য করতে চায় তাই টাকার জন্য সে রাজি হয়ে যায়। এই কারণে পরের দিন মীরা নিজের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে এই গাড়িতে করে বেরিয়ে পড়ে। এদিকে জ্যাং তখন মীরাদের গ্রামে পৌঁছে যায় আর এখানে আমরা জানতে পারি জ্যাং যে হোটেলটি ভাড়া নিয়েছিল সেটা আসলে মীরার বাবা মারই হোটেল ছিল। এদিকে ততক্ষণে মীরাও গ্রামে পৌঁছে গিয়েছিল। গ্রামে পৌঁছাতে মীরা নিজের শুটিং এর কাজ শুরু করে দেয়। তবে তখনই মীরার অজান্তে একটি ছেলে এসে মীরার কিছু ফটো ক্লিক করে নেয়, আর এই ছেলেটার নাম হচ্ছে লি। এর পরের দিনে আমরা দেখতে পাই লি মিরানের বাবা মার হোটেলে যাচ্ছিল, তখন তার সঙ্গে জ্যাংয়ের দেখা হয়। আর এখান থেকে আমরা জানতে পারি মূলত লি এখানে এসেছিল জ্যাংয়ের কারণে। ও জ্যাংয়ের সঙ্গে রিসার্চে সামিল হতে যাচ্ছিল। তবে জ্যাংয়ের কথা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে জ্যাং এতে মোটো রাজি না। এদিকে শুটিং এর কাজ শেষ হয়ে গেলে মীরা নিজেদের হোটেলের সামনে চলে আসে। তবে তখনই সেখানে জ্যাং বেরিয়ে আসে। জ্যাংকে এখানে দেখে মীরা তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বুঝতে পারে জ্যাং এখানে রিসার্চের কাজের জন্য এসেছে। তাই আর 7-5 না ভেবে মীরা সেখান থেকে পালিয়ে যায়। এবার মীরা রাতে থাকার জন্য নিজেদের পুরনো বাড়িতে চলে আসে, কিন্তু এই বাড়িটা ছিল অনেকটা ভুতুরে টাইপের। মীরার তো এখানে এসে অনেক বেশি ভয় লাগছিল। তখনই আবার মীরা হঠাৎ করে কিছু জন্তু জানোয়ারের আওয়াজও শুনতে পায়। এতে তার ভয় আরো দ্বিগুণ হয়ে যায়। এবার মীরা আস্তে আস্তে বাইরে বের হয়ে আসে আর জ্যাংকে দেখে তাকে জড়িয়ে ধরে। জ্যাং মীরাকে বলে, এত ভয় পাওয়ার কি আছে, এভাবে চিৎকার করা বন্ধ করো। মীরা বলে, কোথায় ভয় পেয়েছি, আমি একদমই ভয় পাইনি। চলো এবার, তুমি যখন এখানে এসেই পড়েছো, আমি আমার বাবা মার সাথে তোমার পরিচয় করিয়ে দিই। তবে জ্যাং বলে, তোমার বাবা মার সাথে আমার অনেক আগেই পরিচয় হয়ে গিয়েছে, আর আমি এটাও জানি আমি যে হোটেলটি ভাড়া নিয়েছি সেটা তোমার বাবা মার হোটেল। এটা শুনে মীরা বলে,
তুমি তো সবকিছু জেনেই গিয়েছো, এবার আমাকে আরো একটা সাহায্য করো। তুমি আমার বয়ফ্রেন্ড সেজে একটু আমার বাবা মার সামনে নাটক করো। এটা শুনে জ্যাং তো সাথে সাথেই না বলে দেয়। তবে এখানে জ্যাং খেয়াল করে যে ধুলাবালির কারণে মীরার হাতে অনেকটা অ্যালার্জি বেরিয়েছে। মীরা তখন কিছু আনার জন্য ভিতরে চলে যায়, কিন্তু জ্যাং মীরাকে কিছু না বলে একটি গাছের চারা সেখানে মীরার জন্য রেখে চলে আসে। আসলে এটা একটি ওষুধি গাছ ছিল, যেটা রস বানিয়ে গায়ে মাখলে অ্যালার্জি সেরে যেত। মীরাও বুঝতে পারে যে জ্যাং সেখান থেকে চলে গিয়েছে, তাই মীরা তো আবারও ভয় পেয়ে যায়। তবে তখনই সেখানে তিয়ান চলে আসে। জ্যাংয়ের রেখে যাওয়া সে চারাটি নিয়ে তিয়ান বলে, একটি ছেলেকে আমি এই চারাটি রেখে যেতে দেখেছি। এবার মীরাও বুঝতে পারে যে জ্যাংই এটা তার জন্য এখানে রেখে গিয়েছে। এবার পরের দিন সকাল সকাল জ্যাং রিসার্চের জন্য বেরিয়ে পড়ে। তবে তখনই লিওর পিছু করতে করতে সেখানে চলে আসে। তবে জ্যাং তখন লিকে কোনো রকম পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে জ্যাংয়ের সঙ্গে তখন মীরার আবার দেখা হয়ে যায়। মীরা জ্যাংকে বলে, দেখো তোমার দেওয়া ওষুধি গাছ দিয়ে আমার অ্যালার্জি একদম সেরে গিয়েছে, যার কারণে আমি তোমাকে এখন পুরস্কার দিতে চাই। আমি ঠিক করেছি পুরস্কার হিসেবে আমি তোমাকে বিয়ে করতে রাজি হব। এটা শুনে জ্যাং মনে করে এই মেয়ে দেখছি সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছে। এখানে মীরা তো নিজের খাওয়া আপেলটি জ্যাংকে খেতে দেয়। তবে জ্যাং তখন মীরার মুখে আপেলটি ঢুকিয়ে চলে যায়। যাই হোক, পরের দিন সকালবেলা মীরা চলে আসে লেকের পাশে কিছু কাপড় চোপড় ধোয়ার জন্য। তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর মীরা একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন ভিজতে ভিজতে সেখানে জ্যাংও চলে আসে। জ্যাংকে দেখে মীরা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এখানে সে মেকআপ করে আসেনি। তবে পরক্ষণেই সে ভাবে মেকআপ ছাড়া জ্যাং হয়তো তাকে চিনতেই পারবে না, তাহলে এত ভয় পাওয়ার কি আছে। তাই মীরা এবার জ্যাংয়ের সামনে চলে আসে আর অদ্ভুত কাণ্ড কারখানা করতে শুরু করে দেয়, যা দেখে জ্যাং তো তার হাসি আটকে রাখতে পারে না। এবার বৃষ্টি থেমে গেলে তাড়াতাড়ি মীরা সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন তার কাপড় আবার সেখানে পড়ে যায়। এই কারণে জ্যাং মীরাকে ডাক দেয় আর বলে, তোমার কাপড়টি এখানে পড়ে গিয়েছে। জ্যাংয়ের মুখে মীরার নাম শুনে মীরা তো পুরাই শকড হয়ে যায় আর বুঝতে পারে জ্যাং তাকে চিনে ফেলেছে। তাই মীরা এবার তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মীরাকে এভাবে পালাতে দেখে জ্যাং তো হাসতে শুরু করে দেয়। যাই হোক, পরের দিন মীরা তাদের হোটেলে যায় লুকিয়ে লুকিয়ে আর জ্যাংকে বলে, যদি তুমি আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করো তাহলে আমি তোমার রিসার্চে সাহায্য করব। যেহেতু আমি এখানে ছোট থেকে বড় হয়েছি, তাই এই গ্রামের সবকিছু আমার একদম মুখস্থ। আর এখানে তখনই ভুল করে মীরা জ্যাংয়ের উপরে পড়ে যায় আর তখনই সেখানে মীরার বাবা মাও চলে আসে। মীরা তখন তাড়াতাড়ি উঠে বাঁচার জন্য নিজের বাবা মাকে বলে দেয় যে জ্যাংই হচ্ছে তার বয়ফ্রেন্ড। মীরার বাবা মা জ্যাংকে বলে, এই কথা তুমি আমাদেরকে আগে কেন বলনি। এবার তাদের কথা শুনে মীরা তো জ্যাংয়ের দিকে একদম করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তাকে হেল্প করতে ইশারা করে। জ্যাংও এবার মাইনকা চিপায় পড়ে মীরার বাবা মাকে বলে যে সে মীরার বয়ফ্রেন্ড, যেটা শুনে মীরার বাবা মাও অনেক খুশি হয়ে যায়। তারপর রাতের বেলা মীরা একা গার্ডেনে ছিল, তখন সেখানে লি আসে। এখানে তারা দুজন পরিচিত হয়। লি তো মীরার অনেক প্রশংসা করছিল। তখনই সেখানে আবার জ্যাং চলে আসে। জ্যাংকে সেখানে আসতে দেখে লি তো তাদের দুজনকে রেখে সেখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়ে। পরের দিন সকালবেলা আমরা জ্যাংকে একটি ডায়েরি পড়তে দেখি। ডায়েরিটা পড়ে জ্যাং বুঝতে পারে যে ছোটবেলায় মীরাকে স্কুলে সবাই মিলে অনেক বুলি করত। মীরার ভাই তখন বলে ওঠে, আসলে আপু ছোটবেলায় দেখতে খুব একটা ভালো ছিল না, যার কারণে সবাই তাকে অনেক বেশি বুলি করত। আর আজকে মীরা একটি জন্মদিনের পার্টিতে গিয়েছে, যেটা কিনা তার এক ফ্রেন্ডেরই ছিল। তবে ওই ফ্রেন্ড তাকে সবসময় বুলি করত। এই কথাটা শুনে জ্যাং মীরার জন্য চিন্তা করতে শুরু করে দেয়। এদিকে দেখানো হয় সত্যি সত্যি ওই জন্মদিনের পার্টিতে মীরার সব বন্ধুরা মীরাকে বুলি করতে থাকে, যেটাতে মীরার অনেকটাই খারাপ লাগে। তবে তখনই সেখানে জ্যাং চলে আসে আর মীরাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে না বলে এখানে কেন চলে আসলে। এই কথা শুনে মীরা তো পুরাই অবাক হয়ে যায় আর বলে, আমি তো ভেবেছিলাম তোমাকে বললে তুমি হয়তো এখানে আসতে রাজি হবে না, এই কারণে তোমাকে কিছু জানাইনি। এবার পুরো পার্টিতেই জ্যাং মীরার সাথে থাকে আর তাকে পাহারা দিতে থাকে, যাতে কেউ তাকে বুলি করতে না পারে। যাই হোক, পরের দিন সকালবেলা লি মীরার জন্য একটি কেক নিয়ে আসে। মীরা সে কেকটি খায়, কিন্তু তার কেকটি একদমই পছন্দ হয় না। এতে লি বলে, কিন্তু প্রফেসর জ্যাং তো বলল মীরা নাকি এই কেকটি অনেক পছন্দ করে,
যেটা শুনে মীরা বুঝতে পারে এটা জ্যাং ইচ্ছে করেই করেছে, তাই সে তার উপর অনেক রেগে যায়। এদিকে আমরা জ্যাংকে মীরার জন্য অপেক্ষা করতে দেখি, কারণ আজকে মীরা তাকে নিয়ে পাহাড়ে যাবে ওর রিসার্চে সাহায্য করার জন্য। তখনই দৌড়াতে দৌড়াতে সেখানে মীরাও চলে আসে আর বলে, আমি তো দেরি করিনি তাই না? জ্যাং বলে, তুমি অলরেডি 1 মিনিট লেট করে ফেলেছো। এটা শুনে মীরা বলে, 1 মিনিটই তো করেছি, 1 ঘন্টা তো আর করিনি। তারপর তারা দুজন মিলে একসাথে যেতে শুরু করে। তখনই জ্যাং খেয়াল করে মীরার শর্ট প্যান্টটা তো অনেক বেশি ছোট হয়ে গিয়েছে, যার কারণে মীরা অনেক অকওয়ার্ড ফিল করছিল। এটা দেখে জ্যাং নিজের জ্যাকেট খুলে মীরাকে পরিয়ে দেয়, কিন্তু এটা করার সময় মীরার তো হার্টবিট অনেক বেড়ে যায়। মীরা তখন জ্যাংকে বলে, দেখো এখন তো আমি আর আগের মতো বাজে দেখতে নেই, আগের চেয়ে অনেক বেশি সুন্দরী হয়ে গিয়েছি, তাই তুমি আমাকে একটা চান্স দিতেই পারো। তখনই জ্যাং মীরার অনেকটাই কাছে চলে যায় আর তাকে ভালো করে দেখে বলে, কই তুমি তো এখনো আগের মতোই দেখতে আছো। এই কথা শুনে মীরা তো তাকে আর কিছুই বলতে পারে না। যাই হোক, তারপর তারা দুজন মিলে হাঁটতে হাঁটতে পাহাড়ে পৌঁছে যায়। মীরা জ্যাংকে বলে, তোমাকে একটি জাদু দেখাবো। জ্যাং বলে, আচ্ছা তাহলে দেখাও। এবার মীরা জ্যাংকে হাতের ইশারা দিয়ে কিছু গাছগাছালি দেখিয়ে দেয়, যেটা দেখে জ্যাং বলে, বাহ তুমি তো দেখি অনেক সুন্দর জাদু পারো। আসলে জ্যাং নিজের রিসার্চের জন্য এই গাছগুলো এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল। জ্যাং তো অনেক বেশি খুশি হয়ে যায়, যেটা দেখে মীরা বলে, তুমি এবার থেকে এভাবেই হাসবে, এভাবে হাসলে তোমাকে অনেক প্রীতি দেখায়। এই কথা শুনে জ্যাং তো একটু অস্বস্তিতে পড়ে যায়। কিছুক্ষণ পর সেখানে রাত নেমে আসে। জ্যাং আর মীরা ঠিক করে আজকের রাতটা তারা এখানেই থাকবে, কারণ এ অন্ধকারে যেতে গেলে তাদের হয়তো ক্ষতি হয়ে যেতে পারে। মীরা তো তাড়াতাড়ি গিয়ে সেখানে শুয়ে পড়ে। তবে এত রাতে জঙ্গলের ভিতরে ঘুমাতে মীরার অনেক বেশি ভয় লাগছিল, যেটা দেখে জ্যাং মীরার হাত চেপে ধরে। এতে মীরার অনেকটাই কমফর্ট ফিল হয়। এবার পরের দিন সকালবেলা মীরা ঘুম থেকে উঠতে না উঠতেই মেকআপ করতে শুরু করে দেয়। তখন জ্যাংয়ের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার সাথে সাথে জ্যাং নিজের জন্য আর মীরার জন্য কফি বানায়। দুজন তখন একসাথে কফি খায়। কফিটা খেয়ে মীরা তখন জ্যাংকে বলে, বাহ প্রফেসর সাহেব, আপনি তো অনেক ভালো কফিও বানাতে পারেন। তারপর দুজনে নিজেদের জিনিসপত্র গুছাতে শুরু করে, কারণ এখন তাদেরকে হোটেলে ফিরে আসতে হবে। তারপর তারা হোটেলে ফিরে এসে সবার সঙ্গে ব্রেকফাস্ট করতে বসে। মীরার ভাই তখন ওদের দুজনকে বলে সন্ধ্যাবেলায় রেডি থাকতে, কারণ সন্ধ্যাবেলায় তাদের ফ্যামিলি ফটোশুট রয়েছে। আর এখান থেকে সিনটা শিফট হয়ে একেবারে সন্ধ্যাবেলায় দেখানো হয়, যেখানে জ্যাং আর মীরা অনেক সুন্দর করে সেজেছিল তাদের ফ্যামিলি ফটোশুট করার জন্য। তবে মীরাকে এখানে আমরা ক্যামেরাম্যানের সাথে বলতে দেখি, আপনাকে যা বলেছিলাম তা মনে আছে তো? ক্যামেরাম্যান বলে, হ্যাঁ ম্যাডাম, আমার সবকিছু মনে আছে, আপনি কোনো চিন্তাই করবেন না, আপনি যা বলেছেন তাই হবে। তারপর ফ্যামিলি ফটোশুটের জন্য সবাই একজোট হয়, কিন্তু ক্যামেরাম্যান বলে ওদের এখানকার নিয়ম অনুযায়ী প্রথমে দুজন কাপলকে ছবি তুলতে হবে, তারপর তারা ফ্যামিলি ফটোশুট করতে পারবে। এই কথাটা শুনে দুষ্টু মীরা তো খিলখিলিয়ে হাসতে থাকে। তারপর ক্যামেরাম্যান আবারও মীরার জ্যাংকে একটু কাছাকাছি আসতে বলে, তা না হলে মনেই হবে না যে তারা দুজন কাপল। ব্যাস, মীরা তো এই সুযোগটারই অপেক্ষা ছিল। ক্যামেরাম্যানের কথায় মীরা জ্যাংয়ের অনেকটাই ক্লোজ হয়ে যায় আর সাথে অনেকগুলো ছবিও তোলে। তারপর সবাই মিলে একসাথে তাদের ফ্যামিলি ফটোশুটটাও কমপ্লিট করে নেয়। তবে পরের দিন ছিল ভালোবাসা দিবস, যার কারণে জ্যাং আর মীরা একসাথে মিলে ঘুরতে আসে। এখানে মীরা একটি দোকানে টুপি দেখে অনেক পছন্দ হয়, যার কারণে জ্যাং তখন ওই টুপির টাকাটা দিতে যায়, কিন্তু মীরা তাকে নিষেধ করতে থাকে। এটা দেখে দোকানদার মীরাকে বলে, তোমার বয়ফ্রেন্ড তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাই তো তোমাকে এটা দিতে চাইছে, তুমি কেন নিষেধ করছো? এটা শুনে মীরা তো অনেক বেশি খুশি হয়ে যায় আর জ্যাং এর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। এই কারণে জ্যাং তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে শুরু করে। এদিকে মীরা তাড়াতাড়ি টুপির টাকা দিয়ে জ্যাং এর পিছন পিছন যায়, তাকেও একটি টুপি পরিয়ে দেয়, যেটা সে জ্যাং এর জন্য কিনেছিল। তবে তখনই মীরার পাটা মুচকে সেখানেই পড়ে যায় আর ওর পায়ে অনেকটা ব্যথা লেগে যায়। এই কারণে সে তো ঠিক মতো হাঁটতেও পারছিল না, যা দেখে
জ্যাং মীরাকে নিজের ঘাড়ে তুলে নেয় আর মীরাকে তার রুম অব্দি ছেড়ে দিয়ে আসে। তবে জ্যাং যখন নিজের রুমে যেতে যাবে তখনই সে দেখতে পায় মীরার টুপিটা সেখানেই পড়ে আছে। এতে জ্যাং তখন মীরার টুপিটা নিজের কাছেই রেখে দেয়। পরের দিন মীরা নিজেদের বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল, তখনই সেখানে লি চলে আসে। লি এখানে সরাসরি মীরাকে বলে, আমি জানতে পেরেছি তুমি আর প্রফেসর জ্যাং ফ্যাক রিলেশনে রয়েছ। যেটা শুনে মীরা তো একদম অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে? লি বলে, এ কথা বাদ দাও, যেটা বলতে এসেছি সেটাই বলে দেই। আমি না তোমাকে অনেক দিন ধরে এই কথাটা বলতে চাচ্ছিলাম। আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে। তার মুখে এ কথা শুনে মীরা তো হতবাক আর সে কি উত্তর দিবে কিছুই বুঝতে পারে না। লি তখন বলে, কোনো ব্যাপার না, তুমি ভাবার জন্য সময় নিতে পারো, আমি ততদিন তোমার জন্য ওয়েট করব। কিন্তু হ্যাঁ, আমার কিন্তু উত্তরটা চাই। পরের দিন মীরা নিজের মাকে বলে, আমি আর প্রফেসর জ্যাং এখানে যে কাজের জন্য এসেছিলাম সেটা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমরা দুজন আজই এখান থেকে চলে যাব। এটা শুনে মীরার মায়ের মনটা একদম খারাপ হয়ে যায়, কিন্তু উনি তো আর তাদেরকে আটকে রাখতে পারবে না, কারণ উনি তো জানে জ্যাং আর মীরা দুজনই শহরে চাকরি করে। যেহেতু জ্যাং আর মীরা আজই গ্রাম ছেড়ে চলে যাবে, তাই তারা দুজনেই বেরিয়ে পড়ে শেষবারের মতো গ্রামটি ঘুরে দেখার জন্য। তারপর সেখানে গাড়ি চলে আসে আর তারা দুজনেই সবাইকে বিদায় দিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শহরে ফিরে আসার পর জ্যাং তো নিজের কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে যায়। এই কারণে মীরা জ্যাংয়ের সাথে দেখা করতে আসে। তবে তখনই জ্যাংয়ের ফোনে আরো একটা কল আসে। এতে জ্যাং মীরাকে পাত্তা না দিয়ে তার সাথে কথা বলতে শুরু করে দেয়। এইসব দেখে মীরার তো অনেক বেশি রাগ হয়। মীরা মনে মনে ভাবতে থাকে, জ্যাং তো এভাবে কারোর সাথে কথা বলার মানুষ না, তাহলে নিশ্চয়ই এটা তার গার্লফ্রেন্ড হবে। তারপর তারা দুজন নিজেদের বাসায় ফিরে আসে। তখনই একটা বাচ্চা ছেলে জ্যাং এর দিকে এগিয়ে আসে আর এ বাচ্চা ছেলেটির নাম হলো লু। আর এ লু ছিল জ্যাং এর ছোট ভাই। লু তো প্রথম দেখাই মীরাকে আন্টি বলে ডেকে ওঠে। এই কারণে মীরা তখন লুয়ের কাছে গিয়ে বলে, আমাকে ভালো করে দেখো, কোন দিক দিয়ে তোমার কাছে আমাকে আন্টি মনে হচ্ছে? লু বলে, তোমাকে তো সব দিক থেকে আন্টির মতোই লাগছে। এবার লু আরো কিছু বলার আগেই জ্যাং তাকে নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। তারপর লু জ্যাংকে বলে, আসলে এই মেয়েটা একটা লিপস্টিক পরেছিল, যার কারণে আমি তাকে আন্টি বলে ডেকেছি। পরের দিন জ্যাং নিজের কলিগদের দিয়ে লুকে মীরার বাড়িতে পাঠিয়ে দেয় আর বলে মীরা যেন লুয়ের খেয়াল রাখে। এখন মীরা ভাবতে থাকে, এই দুষ্টু ছেলেকে দেখছি, এখন আমাকেই দেখে রাখতে হবে। কিন্তু যেহেতু জ্যাং বলেছে, তাই মীরা তাকে রাখতে রাজি হয়ে যায়। এরপর থেকে মীরা ভালো করে তার খেয়াল রাখার চেষ্টা করছিল, কিন্তু মীরার এত আদিক্ষেতা লুয়ের একদমই ভালো লাগে না। এদিকে কলেজে আমরা লিকে দেখতে পাই যে জ্যাং এর কলিগের কাছ থেকে জানতে পারে জ্যাং এর রিসার্চ নাকি শেষ হয়ে গিয়েছে, যার কারণে জ্যাং আবারও ফরেনে চলে যাবে। অন্যদিকে এই কলেজের একজন সিনিয়র প্রফেসর মীরাকে ডেকে পাঠায় আর মীরাকে এই কলেজে জবের অফার দেয়। তখন মীরা বলে, এ বিষয়ে ভাবার জন্য তার একটু টাইম লাগবে। রাতের বেলা আমরা মীরা আর লুকে একসাথে বসে গল্প করতে দেখি। তখনই বাইরে বৃষ্টি শুরু হয়ে যায়। বাইরে লুয়ের অনেকগুলো খেলনা ছিল, যার কারণে মীরা তখন বৃষ্টিতে ভিজতে ভিজতে ওই খেলনাগুলোকে তুলতে থাকে। তখনই সেখানে ছাতা নিয়ে জ্যাং চলে আসে। জ্যাং এসে মীরাকে এভাবে বৃষ্টিতে ভিজতে দেখে তাড়াতাড়ি তাকে নিয়ে ভিতরে চলে আসে। তারপর জ্যাং মীরার ভিজা চুল মুছে দিতে থাকে। তখন তারা দুজন একে অপরের অনেকটা কাছাকাছি চলে আসে। এখানে জ্যাং যখন মীরাকে কিস করতেই যায়, তখনই মীরার ফোনে একটা কল চলে আসে। এতে মীরা তার সাথে কথা বলতে শুরু করে দেয়। তখন জ্যাংও তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়, যেটা দেখে মীরার মনটা তো অনেক খারাপ হয়ে যায়, কারণ আরেকটু হলেই তো তাদের মধ্যে কিস হয়ে যেত। এদিকে রাতের বেলা লিন মীরাকে ডিনারের জন্য একটি রেস্টুরেন্টে ইনভাইট করে। এখানে সে মীরাকে বলে, তো তুমি কি ভাবলে? এখন আমার উত্তরটা দিয়ে দাও যে তুমি আমাকে পছন্দ করো কিনা। মীরা তখন বলে, সরি, আমি তোমাকে পছন্দ করি না, কারণ আমি জ্যাংকে ভালোবাসি। তুমি আমার চেয়েও বেটার কাউকে ডিজার্ভ করো। যেটা শুনে লিনের মনটা অনেক খারাপ হয়ে যায়। এখানে লিন যখন মীরাকে বলতেই যাবে, তুমি কি জানো প্রফেসর জ্যাং এর রিসার্চ সফল হয়েছে আর কিছুদিনের মধ্যেই জ্যাং এখান থেকে চলে যাবে, এটা বলার আগেই মীরা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে জ্যাং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মীরা তাড়াতাড়ি জ্যাং এর কাছে চলে আসে। সে এখানে অনেক বেশি খুশি ছিল। খুশির ঠেলায় মীরা তো ফ্রিজ থেকে জুস ভেবে ওয়াইনের বোতল বের করে সেটা খেয়ে নেয়। তখন জ্যাং মীরাকে বলে, এত খুশি হওয়ার কিছুই নেই। তুমি কি জানো
কিছুদিনের মধ্যে আমি অ্যাব্রোডে চলে যাব, আর কবে ফিরে আসব সেটা আমি নিজেও জানি না। মীরা বলে, তাতে কি হয়েছে, আমিও তোমার সাথে যাব, আমরা দুজন একসাথে থাকবো। ততক্ষণে এই ওয়াইনের কারণে মীরার তো পুরাই নেশা চলে আসে, তাই মীরা নেশার ঘরেই জ্যাংকে কিস করে দেয়। পরের দিন সকালেই জ্যাং মীরাকে কিছু না বলে অ্যাব্রোডে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জ্যাং এখানে মীরাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিতে চায় যে সে অ্যাব্রোড চলে যাচ্ছে, কিন্তু তখনই তার ফোনটা বন্ধ হয়ে যায়, যার কারণে সে মীরাকে কিছুই জানাতে পারে না। এদিকে দেখানো হয় মীরা তো সেজেগুজে জ্যানের জন্য ওয়েট করছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর জ্যাং সেখানে না আসায় মীরা কলেজের ভিতরে চলে যায়। তখনই তার লিয়ের সাথে দেখা হয়ে যায়। সে মীরাকে বলে, জ্যাং তো অলরেডি অ্যাব্রোডে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। এই কথা শুনে মীরার তো জ্যাংয়ের উপর অনেক রাগ হয়, সাথে সে অনেক বেশি কষ্ট পায়। তারপর দেখা যায় জ্যাং যখন অ্যাব্রোডে পৌঁছে যায় তখনও পৌঁছানোর সাথে সাথে সে মীরাকে মেসেজ করতে থাকে, তবে ততক্ষণে মীরা তাকে ব্লক করে দিয়েছিল, যা দেখে জ্যাং অনেক বেশি চিন্তায় পড়ে যায়। যাই হোক, এভাবেই দিনগুলো কাটছিল। এখানে এসে জ্যাংয়ের তো কোনো কাজে মন বসছিল না, সব জায়গায় সে মীরাকে দেখতে পায়। এতে জ্যাং ঠিক করে সে খুব শীঘ্রই নিজের কাজ শেষ করে আবারও দেশে ফিরে আসবে। এদিকে মীরাকে দেখা যায় সে গ্রিন হাউস কলেজের জবটা অ্যাকসেপ্ট করে নেয়, অর্থাৎ এখন থেকে মীরা এই কলেজে একজন প্রফেসর হিসেবে জব করবে। আর এখানে তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হলো এতদিনে মীরা কিন্তু তার মডেলিংও ছেড়ে দিয়েছে। তারপর রাতের বেলা মীরা একটি রেস্টুরেন্টে খেতে যায়, সেখানে দুজন কাপলকে আমরা দেখতে পাই। ছেলেটির গার্লফ্রেন্ড তখন একটি ওয়াশরুমে চলে যায়, এতে তখন ছেলেটি নিজের অন্য আরেকটি গার্লফ্রেন্ডকে কল দিয়ে কথা বলতে থাকে। মীরা তো এসব দেখে বুঝতে পারে ছেলেটি মেয়েটার সাথে চিট করছে, তাই মীরা তখন ওই মেয়েটিকে লুকিয়ে লুকিয়ে এই বিষয়টা ধরিয়ে দেয়। কিন্তু পরে যখন মীরা সেখান থেকে চলে আসতে যাবে তখন সেখানে ওই ছেলেটি চলে আসে, আর মীরাকে ওই চিরকুট দেখে বলে, কি ভেবেছ এত সহজে আমাদের সম্পর্ক ভেঙে দিবে? এখানে ছেলেটি রেগে মীরাকে ধাক্কা দেয়, কিন্তু তখনই সেখানে জ্যাং চলে আসে আর মীরাকে ধরে ফেলে। জ্যাংকে এখানে দেখে মীরার মনে হয় হয়তো সে স্বপ্ন দেখছে, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে আসলেই জ্যাং এখানে ফিরে এসেছে, তাই সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন কলেজে যাওয়ার জন্য মীরা একটি ট্যাক্সি ভাড়া করছিল, কিন্তু যখনই সে ট্যাক্সির দরজা খোলে তখন সে ভিতরে জ্যাংকে দেখতে পায়। আর এখন মীরার তো কিছু করারও ছিল না, কারণ অলরেডি সে ট্যাক্সি ভাড়া দিয়ে দিয়েছিল, তাই সে এবার বাধ্য হয়ে জ্যাংয়ের সাথেই ট্যাক্সিতে উঠে পড়ে। পুরো ট্যাক্সিতে মীরা জ্যানের সঙ্গে কোনো কথা বলে না। যাই হোক, এবার কলেজে আসার পর জ্যাং মীরাকে একটি গিফট দেয়। এবার মীরাও সেই গিফট তো নিয়ে নেয় ঠিকই, কিন্তু পরে গিয়ে মীরা ওই গিফট নিজের একটি স্টুডেন্টকে দিয়ে দেয়। পরের দিন জ্যাং তো মীরার বাবা মাকে সাথে করে নিয়ে মীরার বাড়িতে চলে আসে, যেটা দেখে মীরা আর কিছুই বলতে পারে না, কারণ তার বাবা মা তো জানতো জ্যাং মীরার বয়ফ্রেন্ড। এবার রাতের বেলা জ্যাং সবার জন্য খাবার তৈরি করে খেতে বসে, কিন্তু ইচ্ছে করে মীরা সবকিছু নোংরা করতে থাকে। আসলে সে খুব ভালোভাবেই জ্যাংকে জ্বালাতে চাইছিল, কারণ জ্যাং তখন তাকে একা ফেলে কিছু না বলেই অ্যাব্রোডে চলে গিয়েছিল। এখন সে এসব কিছুর প্রতিশোধ নিচ্ছিল আর কি। তারপর মীরা যখন একটি বাটি ফেলে দিতেই যাবে তখনই জ্যাং সেটা ধরে ফেলে। এখানে মীরা জ্যাংকে জিজ্ঞাসা করে, তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমার বাটি ভেঙে ফেলবো? জ্যাং বলে, বিষয়টা একদম এরকম না, আমি এটা নিয়ে ভয় পাচ্ছি না যে তুমি বাটি ভেঙে ফেলবে, বরং আমি এটা নিয়ে ভয় পাচ্ছি যে এতে তোমার আঘাত লাগতে পারে। এই কথা শুনে মীরা তো একটু ইমপ্রেস হয়ে যায়, কিন্তু তারপরও সে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। পরের দিন জ্যাং মীরাকে গিফটের ব্যাপারে জিজ্ঞাসা করে। মীরা তখন জ্যাংকে বলে, অলরেডি আমি ওই গিফটটা আমার স্টুডেন্টকে দিয়ে দিয়েছি। যেটা শুনে জ্যাংয়ের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। সে বলে, কিভাবে তুমি এটা করতে পারলে? একবারও গিফটটা খুলে দেখার প্রয়োজন বোধ করলে না? এই কথা শুনে মীরা ভাবতে থাকে ওই গিফটে এমন কি আছে যাতে জ্যাং এত বেশি মন খারাপ করেছে। এর পরের সিনে দেখা যায় জ্যাং আর মীরা ছদ্মবেশ নিয়ে একটি গ্রামে আসে। আসলে তাদের কলেজের কিছু লোক ইনলিগ্যাল কাজ চালাচ্ছিল, তাই ওই কালপিটদেরকে ধরতে তারা এখানে এসেছিল। মীরা আর জ্যাং এই শয়তানগুলোকে ধরে পুলিশের কাছে দিয়ে দেয়, কিন্তু তখনই একটি গুন্ডা মীরার দিকে বন্দুক তাক করে, যেটা আবার জ্যাং দেখে ফেলে। এই কারণে জ্যাং তাড়াতাড়ি করে মীরাকে বাঁচাতে গিয়ে নিজেই গুলি খেয়ে নেয়। এতে জ্যাং অনেকটা আহত হয়ে পড়ে, যা দেখে মীরা তো অনেক বেশি কান্না করতে থাকে। সবাই মিলে তখন তাকে হসপিটালে নিয়ে আসে, আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। তারপর আমাদেরকে কিছুদিনের পরের সিন দেখানো হয়, যেখানে জ্যাং অনেকটাই অসুস্থ ছিল। মীরা এখন তার উপর আর রেগে নেই,
কিন্তু তারপর যখন মীরা সেখান থেকে চলে যায় আমরা তখন একটি সত্যি কথা জানতে পারি, আর সেটা হলো আসলে জ্যাংয়ের হাতে তেমন কিছুই হয়নি। সে শুধুমাত্র নাটক করছিল মীরার অ্যাটেনশন পাওয়ার জন্য। যাই হোক, এবার পরের দিন জ্যাং নিজের কাজে জয়েন করে। তখন জ্যাং দেখতে পায় একটি বোতল পড়ে যাচ্ছে। এতে জ্যাং নিজের হাত দিয়ে ওই বোতলটা ধরে ফেলে। তখনই সেখানে আমাদের মীরাও চলে আসে। এটা দেখে মীরা পুরোপুরি বুঝে যায় যে জ্যাং এতদিন তার সাথে শুধুমাত্র নাটক করেছে। তাই মীরা আবারও তার উপর রাগ করে চলে যায়। এবার জ্যাংও মীরাকে আটকাতে পারে না। যাই হোক, তারপর রাতের বেলা মীরা তার বান্ধবী তিয়ানের সঙ্গে দেখা করতে যায়। তবে অবাক করার বিষয় হলো এখানে তিয়ানের সঙ্গে আমরা প্রেসিডেন্ট জিনকে দেখতে পাই। আসলে প্রেসিডেন্ট জিন তো প্রথম দেখায় তিয়ানের প্রেমে পড়ে গিয়েছিল, আর তারা দুজন এখন রিলেশনশিপে রয়েছে। এটা শুনে মীরা তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন মীরা আবারও জ্যাংয়ের সাথে দেখা করতে আসে, আর জ্যাংকে বলে, মানলাম আমি রাগ করেছি, আর রাগ করাটা কি স্বাভাবিক না, কিন্তু তাই বলে তুমি আমাকে একবারও মানাতে আসবে না? জ্যাং বলে, এখন তোমাকে মানানোর জন্য আমাকে কি করতে হবে? মীরা বলে, তুমি আমাকে মিথ্যে বলেছ, আমার সাথে মিথ্যা অভিনয় করেছ, যার কারণে তোমার শাস্তি পেতে হবে। এই কথা শুনে জ্যাং তো হাসতে থাকে, আর এখানে তাদের দুজনের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। পরের দিন মীরা একেবারে সিম্পল ভাবে সেজে একটি মেকআপ ইভেন্টে চলে আসে, যেখানে সে নিজের প্রোডাক্ট সেল করতে এসেছিল। তবে সবাই এখানে তাকে দেখে বলা বলি করতে থাকে, আজ তো মীরার প্রমোট করা প্রোডাক্ট কেউই কিনবে না। তবে তখনই সবাইকে অবাক করে দিয়ে একটি বড় কোম্পানি মীরার সব প্রোডাক্ট কিনে নেয়, আর ওই কোম্পানির প্রেসিডেন্ট কিন্তু আর কেউ নয়, বরং জ্যাংই ছিল। সবার সাথে সাথে মীরা ওখানে অবাক হয়ে যায়। ইভেন্ট শেষে মীরা এ ব্যাপারে জ্যাংকে জিজ্ঞাসা করে। তখন জ্যাং মীরাকে বলে আসলে তার বাবা হচ্ছে এই কোম্পানির মালিক। জ্যাং মীরাকে আরো বলে, আমার সকল সিক্রেটই তো আমি তোমাকে বলে দিলাম, এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও, আমাদের প্রথম দেখা কখন হয়েছিল? মীরা বলে, এত সহজে তো তুমি উত্তর পাবে না, তার জন্য আমাকে কিছু দিতে হবে। জ্যাং তখন মীরাকে কিস করতে শুরু করে দেয়, আর বলে, এইটাই হলো তোমার উপহার। যাই হোক, এবার পরের দিন সকাল সকাল জ্যাং আর লু মীরার বাড়িতে চলে আসে। মীরাকে লু জানায় যে আজকে ওদের মা মীরার সাথে দেখা করতে আসবে, যেটা শোনা মাত্রই মীরা তো অজ্ঞান হয়ে যায়। তারপর জ্যাং মীরাকে রুমে নিয়ে আসে, আর মীরাকে বোঝাতে থাকে তার এত ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ জ্যাংয়ের মা অনেক বেশি ভালো, সে মীরাকে অনেক ভালোবাসবে। তারপর তারা দুজন রোমান্স করতে থাকে, কিন্তু তখনই সেখানে মীরার বাবা মা আর জ্যাংয়ের বাবা মা চলে আসে। সবাই তো তাদেরকে এভাবে দেখে সেখান থেকে চলে যায়, আর এই অবস্থায় পড়ে তারা দুজন অনেক লজ্জা পায়। যাই হোক, এবার সবাই মিলে একসাথে খাবার খেতে বসে। জ্যাংয়ের মায়ের কাছে তো মীরার বাবা মা সহ মীরাকে অনেক বেশি পছন্দ হয়, সে খুব সহজেই সবার সাথে অনেক ভালো করে মিশে যায়। তারপর রাতের বেলা মীরা জ্যাংকে বলে, আমি জানি তুমি আমার জন্য ফরেন থেকে এখানে চলে এসেছো নিজের রিসার্চ ছেড়ে দিয়ে, কিন্তু আমি চাই না যে আমার কারণে তোমার কাজের উপর কোনো প্রভাব পড়ুক। তাই আমি চাই যে তুমি আবারও অ্যাব্রোডে গিয়ে নিজের কাজ শুরু করো, আর আমি তোমাকে কথা দিচ্ছি দূরে থাকলেও আমার ভালোবাসা তোমার জন্য একটুও কমবে না। এটা শুনে জ্যাং একটু অবাক হয়, কিন্তু মীরার কথায় সে রাজি হয়ে যায়। এবার দুজন একে অপরকে কিস করে। পরের দিন জ্যাং নিজের রিসার্চের জন্য অ্যাব্রোডে চলে যায়, আর অ্যাব্রোডে গিয়ে সে মন দিয়ে নিজের রিসার্চ করতে থাকে। কিন্তু তারপরও কাজের মধ্য দিয়েই জ্যাং মীরাকে প্রত্যেক দিনই চিঠি পাঠায়, আর মীরা জ্যাংয়ের এসব চিঠি পেয়ে অনেক বেশি খুশি হয়ে যেত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এবার একদিন মীরাকে জ্যাং একটি জায়গার লোকেশন দেয়, আর সেখানে ডেকে পাঠায়। তবে মীরা যে এখানে এসে জ্যাংকে দেখতে পাবে সেটা সে একদমই কল্পনা করেনি। এখানে সে জ্যাংকে দেখে তাড়াতাড়ি জ্যাংয়ের কাছে চলে আসে, আর তাকে ঝাপটে জড়িয়ে ধরে। অর্থাৎ জ্যাং তার কাজ শেষ করে আবারও মীরার কাছে ফিরে এসেছে, আর তাদের দুজনের এই মিলনের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।